এই সময় বাংলাদেশের সবচাইতে আলোচিত শব্দ হচ্ছে সংস্কার। মানে সংস্কারটা এতই ব্যাপক একটা শব্দ, ক্যানভাসটা এত বড়, বোধহয় কোনো সময় এটা থামবার জায়গা রাখে না। একটা রাষ্ট্রকে বলেন বা যে কোনো একটা জিনিসকে আপনি প্রতিনিয়ত আরও উন্নত করতে চান, আরও সংস্কৃত করতে চান, আরও সামনের দিকে নিয়ে যেতে চান, এই যাওয়াটা তো কখনো থামবে না। অতএব যখন প্রশ্ন ওঠে যে সংস্কারটা শেষ করে তারপরে এখন যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারা নির্বাচন দিয়ে বিদায় দিয়ে নেবেন, তখন আসলে এটা কিছু মিন করে না। আমরা আমাদের এই রাষ্ট্রটা বদলাতে চাই। জুলাই অভ্যুত্থানের মধ্যে সবচাইতে বড় করে এটাই এসছে, আমরা বাংলাদেশকে বদলাতে চাই, নতুন বাংলাদেশ চাই। নতুন বাংলাদেশ মানে কি? একটা গণতান্ত্রিক দেশ, একটা মানবিক দেশ, একটা কল্যাণধর্মী দেশ। তো গণতন্ত্রের সংজ্ঞাও কত বড়, বাকি কল্যাণ বলেন যাই বলেন সব কিছুই এত বড় যে এটা নিজেদের ঠিক করতে হবে। গণতান্ত্রিক রাষ্ট্র কীরকম করে গড়বেন? যে কনস্টিটিউশন আছে, এই কনস্টিটিউশন, যে মারা গেছেন আকবর আলী খান বলতেন প্রাইম মিনিস্টারকে একটা মোগল সম্রাটের মতো বা রাশিয়ান জারের মতো ক্ষমতা দেয়। ক্ষমতাটা বদলাতে হবে। ক্ষমতা বদলাবেন কেমনে? তাহলে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট লাগবে। এই কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট এই ইন্টারিম সরকার করতে পারবে? ইতিমধ্যেই দেখেছেন দেশের প্রধান বিরোধী দল, এখন তো প্রধান বিরোধী দল বোধহয় বলা যায় না, প্রধান দল বলছেন, তার মহাসচিব যেরকম করে বলেছেন যে আপনারা কয়েকজন মিলে একটা সংস্কার করবেন, তা তো হবে না। এই সংস্কার করতে পারে কেবল সংসদ। তার মানে সংসদ হবার পরে সংস্কার, কথার মানে এরকম না। ক্ষমতার পরিবর্তন হবার পরই তারা বিরাট একটা সমাবেশ করলেন তাদের পার্টি অফিসের সামনে। সেখানে অনলাইনে লন্ডন থেকে কথা বললেন তারেক রহমান, একেবারে অসুস্থ অবস্থায় বিছানা থেকে কথা বললেন বেগম জিয়া, এবং তাদের কথা হচ্ছে 3 মাসের মধ্যে ভোট দিয়ে চলে যান। মানুষ খুবই অসন্তুষ্ট হয়ে বলল, রক্তের দাগই শুকায়নি এখনই ক্ষমতা চান। ওদের কানে বাতাস গেল। কোনো নেতা বললেন ঠিক আছে 3 মাসকে 6 মাস করে দেওয়া যাবে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সজ্জন বলে পরিচিত, বিবেচক বলে পরিচিত, পরে দেখলাম উনি বললেন যৌক্তিক সময় দেব আমরা সংস্কারের জন্যে। গতকাল সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছে যৌক্তিক সময় মানে কি, কতখানি হলে যৌক্তিক সময়? তখন তিনি যা বলেছেন সেইটা আরও বেশি আমাদের চিন্তার উদ্রেক করে। তিনি বলেছেন এই সরকার 1/11-এর দিকে যে যাবে না সে ব্যাপারে তো কোনো নিশ্চয়তা পাচ্ছি না। এর মধ্যে 1/11-এর ছায়া দেখতে পাচ্ছি এই সরকারের মধ্যে। সাধারণ মানুষ হয়তো সবাই ছায়া দেখতে পারে না, কিন্তু আমরা তো 1/11-এর কিছু কিছু শারীরিকভাবে দেখেছি। আমরা একটা বিপদেই পড়েছি। কীরকম? আমরা খুবই আশাবাদী, এত বড় আত্মত্যাগ, এত জীবনদান, এরপরে এই দেশ বদলাবে না তো কবে বদলাবে? এবং সেই বদলাবার জন্য দায়িত্বে এখন আছেন এই অন্তর্বর্তী সরকার। এই অন্তর্বর্তী সরকার বলেছেন তার প্রধান যে তিনি সংস্কার করবেন এবং সে সম্পর্কে কথা বলেছেন অনেকগুলো। খেয়াল করে দেখবেন উনি শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প সব ব্যাপারে বলেছেন, কিন্তু রাজনীতিতে সংস্কারের কথা বলেননি। আমরা যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এই রাষ্ট্র সংস্কারের কথা বলেননি। ওই ব্যাপারে জিজ্ঞেস করলে ইনি বলেছেন, একটা তো বলেছেন যে শিক্ষার্থীরা তার নিয়োগকর্তা, এটা একটু বিনয় করার মতো, এর বেশি এটার খুব মিনিং নাই। তারপরে বলেছেন জনগণ যখন বলবে তখনই চলে যাব। জনগণ তার ওরকম করে বলতে পারবে না। তার একদিন কি পল্টন ময়দানে সব জড়াই বলবে না এখন সময় হয়েছে আপনি চলে যান? এটার একটা প্রক্রিয়া থাকতে হবে। তারপরে আবার বলেছেন এটা রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার। সেই রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপারে যদি আসে, আমরা এখানে যতজন বক্তৃতা করেছি সবাই একটা জাতীয় ঐকমত্যের কথা বলেছি। এই ব্যাপারে ঐকমত্য হবে?
আমি আপনাদের নিরাশ করতে চাই না, আর এটা ঠিক আশাবাদী বা নিরাশ করবার প্রশ্ন নয়। আজকে এখন আমি এটা ইন্টারনেট থেকে বের করে আনলাম, রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা 31 দফা। মানে এটা কিন্তু আমরা সবাই যারা যুগপৎ আন্দোলন করেছি তারা মিলে 31 দফা করেছিলাম। পড়তে গিয়ে আমার মনে হলো, যদিও অরিজিনাল কপিটার সঙ্গে আমার মেলাতে হবে, আমার মনে হলো বেশ কিছু জায়গাতে তারা কিছু নিজেদের মতো সংশোধন করেছেন। আবার বলি, প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে হবে, সে কি নির্বাচনের পরে যে সংসদ তারা করবে? নাকি এটা আগেও করা যায়? আমাদের এখানে লেখা ছিল প্রথমে নির্বাচনের 6 মাসের মধ্যে নতুন সংসদ এই পরিবর্তন করবে। আমরা তো 3 জোটের রূপরেখা দেখেছি, বলেছি আপনাদের এরশাদ বিরোধী যে আন্দোলন হয়েছিল সেখানে 3 জোট মিলে একটা রূপরেখা তৈরি করেছিল রাষ্ট্রের, গণতন্ত্র কীরকম করে নির্মিত হবে এবং সব দিক স্পর্শ করে যতদূর সম্ভব কথা বলেছিলেন। ক্ষমতায় যাবার পরে 15 দিনের মধ্যে 2 দল মারামারি শুরু করেছে এবং সেখানে টিয়ার গ্যাসিং সহ হয়নি এমন কিছু নেই, সমস্ত রূপরেখা একদম বাজারে মিশে গেছে, কিচ্ছু করা যায়নি। এবং তারপরের ঘটনা তো আপনারা জানেন। হয়েছে কি, এখন কোনো রাজনৈতিক দল বলছেন আমরা গিয়ে করব, মানুষ বলছে দেখেছি তো তোমাদের, কতখানি করবে। আমরা যারা এখানে আছি আজকে, যারা আয়োজন করেছেন প্রধানত রাষ্ট্র সংস্কার আন্দোলন, এবং তার সাথে সাথে যারা এখানে আছেন সামনে রোস্ট্রামে যারা বসে আছেন আলোচক হিসেবে, আমরা সবাই মনে করি একটা ভালো কাজ করবার জন্যে আমাকে অপেক্ষা করতে হবে কেন? আমাকে যদি কেউ বলেন আমাদের যে কন্ট্যাক্ট ছিল তার মধ্যে তো এই কথা লেখা ছিল না, আমি বলি লেখা না থাকুক। এখন পুরো পরিস্থিতি বদলে গেছে, এখন নতুন করে ভাবতে পারা যাবে না। আমি যদি মনে করি বাইক্যামেরাল লেজিসলেচার হওয়া উচিত, এই 31 দফার মধ্যে যতগুলো কনস্টিটিউশন রিফর্মসের কথা আছে, আমি জাস্ট প্রশ্ন করছি, যদি এই ইন্টারিম গভর্নমেন্ট এই সবগুলো বাই এক্সিকিউটিভ অর্ডার করে তাহলে তারা কি বলবেন? এটার একটা সিদ্ধান্ত হতে হবে। আপনি যদি বলেন যে এদের তো এখতিয়ার নেই, তারা কনস্টিটিউশন চেঞ্জ করতে পারে, এক অর্থে তারা রাইট, কিন্তু বাস্তবতার অর্থে যদি বলেন, মানুষের আকাঙ্ক্ষার কথা যদি বলেন, জনগণের আকাঙ্ক্ষাই তো হচ্ছে সর্বোচ্চ বড় সাংবিধানিক কর্তব্য দায়িত্ব যা আপনার পালন করতে হবে, সেটা যদি বলেন তাহলে এইখানে যা আছে সংস্কারের কথা, সেই সংস্কারের কাজ এই অন্তর্বর্তী সরকারও করতে পারেন। আমি এই ব্যাপারে বেশি আলোচনা করব না, আমি আপনাদের অনুরোধ করব, আমি দেখছি যা আপনারা যারা যারা বসে আছেন তাতে প্রায় সবাই সচেতন মানুষ, রাজনৈতিক কর্মী, সামাজিক কর্মী, তারা এই 31 দফা খুঁজে পড়ে নিতে পারেন। মানে বিএনপি যেটা এখানে দিয়েছে, তারা বই করছে জানেন, হয়তো বুকলেট করবে, সেই বুকলেট পেলে সেটাও পড়ে দেখতে পারেন। আমি বলছি তার মধ্যেও যতগুলো সংবিধান পরিবর্তনের কথা আছে, ওই যে আমরা 14 দফা করেছিলাম আমাদের মতো করে, আমাদের জোটের গণতন্ত্র মঞ্চের, সেই 14 দফার অর্ধেকটা ছিল প্রশাসনিক বা সাংবিধানিক সংস্কার, আর বাকিগুলো ছিল অর্থনৈতিক সহ সামাজিক সংস্কার। আমি আবার বলছি, ওই লেখার মধ্যে যা কিছু আছে আজকে নতুন করে বসা দরকার, আমাদের কথা বলা দরকার। আবার ঐক্যমত্যের কথা যদি বলেন সেটাও নতুন করে তৈরি হওয়া দরকার। সেই সময় আমরা তাদেরকে ভাবতেই পারিনি। 4 তারিখে অনেকে ভাবতে পারেনি যে আগামীকালকে শেখ হাসিনার সরকারের পতন হবে। মানে আমি যেদিন শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, আসিফ নজরুল হঠাৎ আমাকে দেখে বললেন, কে মান্না ভাই ভাবা যায়? আমি বললাম মানে? কই শেখ হাসিনা চলে গেছে, ভাবা যায়? মানে এরকমই অবস্থা ছিল যে মানুষ মনে করতো চেঞ্জ করাই যাবে না, সেইটা হয়েছে। তার মানে পুরো পরিস্থিতিটা তো বদলে গেছে, মানুষের মনন বদলেছে, চিন্তা বদলেছে, সংস্কৃতি বদলেছে, মানুষ এখন এগিয়ে যেতে চায়। 1 বছর 1.5 বছর আগে আমরা যে চুক্তি করেছি সেই চুক্তির মধ্যেই থাকতে হবে সেরকম তো কোনো কথা নয়। সেই চুক্তি থেকে আরও সামনের দিকে কীরকম করে যেতে পারি সেটা আমাদের ভাবতে হবে, এবং সেই জন্যই কনস্টিটিউশনাল রিফর্ম যা বলা আছে সেগুলোর আমি পক্ষে। এখন রাষ্ট্র সংস্কার আন্দোলন অবশ্য মনে করে এটা একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেকশন হওয়া দরকার বলেছেন তারা এখানে। এখানে যা লেখা আছে তা থেকে আমার তাই মনে হয়েছে। আমি মনে করি এই বিভ্রান্তি অনেকের মধ্যে হবে, তারপরেও ওনারা যে ব্যাখ্যা দিয়েছেন তাই যদি আমি ধরি, সেইটা আমাদের 31 দফার অ্যাগ্রিমেন্টে ছিল না। আমি বলছি সেটাও কোনো বড় কথা নয়, এটা আমরা এই প্রপোজালও রাখতে পারি,
কিন্তু আমি ব্যক্তিগতভাবে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি এবং একটা কনস্টিটিউশন ফ্রেমিং, আপনাদের যাদের মনে আছে পাকিস্তান আমলে একটা কনস্টিটিউশন ফ্রেম করতে কী অবস্থা হয়েছিল, শেষ পর্যন্ত সেই কনস্টিটিউশন টেকেনি। আর কি হবে, ইলেকশন যখন হবে, আজ হোক, 2 বছর পরে হোক, 3 বছর পরে হোক, আমরা যারা অনুষ্ঠানের আয়োজন করেছি তারা মেজরিটি পাবো না। এমন হতে পারে কোনো দল 2/3 পেয়ে গেল। তখন কি আপনি বলতে পারবেন যে আপনাদের উপরে ম্যান্ডেটরি যে আপনারা এই কনস্টিটিউশন এরকম করে চেঞ্জ করেন অথবা নতুন কনস্টিটিউশন বানান? তারা 2/3, তারা আপনার কথায় থাকবেই, তার কি কোনো গ্যারান্টি আছে? এই কারণে জাতীয় ঐক্যমত্যের কথা এখনই যেটা বলা হচ্ছে, এইটা না করলে এই সংস্কারগুলো করা যাবে না। আমি এই প্রসঙ্গের কথা বাড়াবো না। নিশ্চয়ই এর উপরে আরও আলোচনা হতে পারে, অন্য মত আসতে পারে, এবং তারা, মানে আমি সরাসরি বলেই বিএনপির কথা বলছি, গতকাল আমার তাদের সাথে কথা হয়েছে, তারা বলেছেন আমরা সামগ্রিকভাবে সবাই মিলে একটা জায়গায় এক কথায় আসতে পারি কি না, তার জন্য আমরা বসবো, কথা বলবো। এবং আজকে আমি যেরকম বললাম, শুধু তার ভিত্তিতেই নয়, আমরা গণতন্ত্র মঞ্চের বৈঠক করে আমরা আমাদের প্রস্তাব দেব সংস্কার কতখানি, এবং আমরা সরকারকে জিজ্ঞেস করতে পারি এই সংস্কার করতে আপনারা কি মনে করছেন কতদিন লাগতে পারে। রোড ম্যাপ মানে তাই হতে হবে, নইলে ভেগ টার্মের মতো ওরকম বলা যাবে না। জনগণ যে সিদ্ধান্ত নেয় তাই হবে, রাজনৈতিক সিদ্ধান্তের উপর নির্ভর করব, তার মানে এটা বাতাসে ছেড়ে দিলেন, এটা তো কোথাও দাঁড়াবে না। ওই কথার ভিত্তিতে এই পরিবর্তন হবে না। ডিসকোর্সের দরকার, রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেন, অংশীদের সাথে কথা বলেন, তারা বলেছেন সেপ্টেম্বর থেকে এটা বলবেন, আমরা তার জন্য অপেক্ষা করি। মিন টাইম আমি আপনাদের কাছে 2-1টা ব্যাপারে আমার নিজস্ব বা আমাদের দলের প্রস্তাব করতে চাই। আমি মনে করি সেগুলোর মধ্যে কোনো কনস্টিটিউশনাল ইমপ্লিকেশন নাই। একটা ডেটাবেস তৈরি করুক সরকার, একদম ডিটেলস, সূক্ষ্মাতি সূক্ষ্ম, যেরকম করে ওই গুগল ম্যাপ বানায় না, কোনো ভুল হয় না, ওটা দিয়ে আপনি যে কোনো জায়গায় যেতে পারেন। সেরকম করে আমরা জানতে পারবো আমাদের দেশে কত গরিব মানুষ আছে, কত নিঃস্ব আছে, কত নিম্ন মধ্যবিত্ত আছে, কাদের সংসার চলে না। 6 কোটি মানুষকে আমরা প্রস্তাব করছি মাসে 1000 করে টাকা দেওয়া হবে, ইউনিভার্সাল বেসিক পে। এই আন্দোলনের সময় একটা জিনিস আমি লক্ষ্য করেছি, আপনারাও নিশ্চয়ই লক্ষ্য করেছেন। আমার বাড়ি বগুড়া, আমি বগুড়া গিয়েছি, 11 জন মানুষ ওখানে মৃত্যুবরণ করেছেন এই আন্দোলনে। 1 জন ছাত্র, বাকি 10 জনই খেটে খাওয়া মানুষ, দর্জি শ্রমিক, রিক্সা চালক, অথবা সেই ধরনের কাজ করে যেগুলো একদম দিনমজুরের মতো। একটা কবরে যাবার পরে ধাক্কা খেয়ে গেলাম, বিশ্বাস করবেন না, একটা জঙ্গলের মতো জায়গায়, কয়েকটা টয়লেট চতুর্দিকে, সেটা পার হয়ে এক জায়গায় গেলাম, সেখানে তার কবর। আমি জিজ্ঞেস করলাম এরকম জায়গায় কবর? বললো ভাই ওর লাশটা যখন এখানে আসছে, লাশ দাফন করবার মতো মাটি তার নাই। কীরকম মানুষ জীবন দিয়েছে ভাবেন। আজকে যদি এই আন্দোলনে ওই শহীদদের ঋণ শোধ করতে চান, আমি মনে করি সবচাইতে বেশি করে দরিদ্র নিষ্পৃষ্ট মানুষগুলোর জন্য কাজ করতে হবে আমাদেরকে। আর সেটা যদি করেন, সেই জন্যেই আমি দাবিটা করছি। এটা আমাদের কল্যাণ রাষ্ট্রের কর্মসূচির মধ্যে আছে, 6 কোটি মানুষকে মাসে 1000 করে টাকা দেবো। বছরে কত লাগবে? 72,000 কোটি টাকা। ইজ ইট টু মাচ? কোনোভাবেই না, এটা দেওয়া সম্ভব। সেটার সাথে সাথে কতগুলো একেবারেই মৌলিক বিষয় আছে, যেমন চিকিৎসা ক্ষেত্রে, যেমন আপনার বিচার ব্যবস্থার ক্ষেত্রে। মানে গ্রামের লোকগুলো তো বিচারে একটা মামলার মধ্যে পড়ে গেলে নিঃস্ব হয়ে যায়, বিচার তার দোরগোড়ায় পৌঁছান। হাইকোর্ট করেন 6টা ডিভিশনে বা যে কটা জায়গা আছে বাইরে, অন্যান্য জায়গাতে। এটা একবার করা হয়েছিল, এরশাদ সাহেব করেছিলেন। ঢাকায় যারা যারা বড় বড় উকিল আছেন তারা মিলে আন্দোলন করেছিলেন। এটা কনস্টিটিউশনের মধ্যে নাই, কনস্টিটিউশন বার করে, অথবা এটা করা যাবে না, বাতিল হয়েছিল। কিন্তু তখন আবার ওই আইনজীবীরা প্রস্তাব দিয়েছিলেন আমরা হাইকোর্ট যদি সরাসরি করতে নাও পারি, আমরা হাইকোর্টের সার্কিট বেঞ্চ করতে পারি, এবং সেটা দিয়ে ওই জায়গায় করা সম্ভব। ঠিক ওরকম করে একইভাবে আপনি জেলায় জেলেও ওই রকম অ্যাপিল কোর্ট বা কিছু একটা করতে পারেন, যাতে মানুষের ওই কষ্টটা না হয়। একইভাবে হেলথের অনেক রকম প্রপোজাল আছে, ওবামা কেয়ার বলেন বা এনএসি বলে, যেটা ইংল্যান্ডে করা হয়, মডেল দেখে আমাদের সেটা করতে হবে। আমি মনে করি এই সরকার যদি 1.5 বছরও থাকে, তার মধ্যে সেটা করা সম্ভব। ফার্মার্স ক্রেডিট কার্ড ব্যবস্থা করে কৃষক যাতে
প্রয়োজনের সময় ঋণ পেতে পারে, যেরকম করে কৃষক ঋণে জর্জরিত হয় সেগুলো যাতে না হতে পারে সেই রকম কিছু ব্যবস্থা করে। আমি লম্বা করব না, একটা বিষয় শুধু বলি, এই যে আন্দোলনে এত ছাত্র, মূলত তাদের কৃতিত্ব, যদিও শেষ সময়টা তাই করেছেন, আন্দোলন তো বহুদিন ধরে প্রস্তুত হচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত এই তো হয় 11 জন মাঠে খেলে যে গোলটা করতে পারে তারই নাম হয়। এই আন্দোলনের কৃতিত্ব তাই মূলত শিক্ষার্থীদের। এই শিক্ষার্থীদের জন্যে বিশেষ করে ভাতার ব্যবস্থা করেন, যাতে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার টাকার অভাবে অন্ধ হয়ে যায়, এরকম করে কিছু না হয়। যারা আন্দোলন করেছেন তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হোক, যাতে তারা লেখাপড়া কন্টিনিউ করতে পারে এবং তাদের অন্যান্য যে দাবি দাওয়াগুলো আছে, সেটা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার পরিবেশ সহ চাকরির নিশ্চয়তা ইত্যাদি সব কিছু মিলে একটা ভালো কিছু করা সম্ভব। আমি শুধু এইটুকু বলছি, লড়াইটা অব্যাহত রাখতে হবে, কিন্তু সেটা ঠিকই সরকারের বিপক্ষে কতখানি করবেন আমি তো মনে করি বিপক্ষে করবার খুব সুযোগ নেই। কারণ ওই যে ডক্টর ইউনূস বলেছেন, নিজের ক্ষেত্রে তারা খুব সাকসেসফুল, বাট পলিটিক্যাল ক্যারিয়ার অলমোস্ট জিরো। আর পলিটিক্স ইজ দি কমান্ডার অফ দি সোসাইটি, মানে রাজনীতির ব্যতি রেখে আপনি সমাজ পরিবর্তন করে ফেলবেন, এটা তো হবে না। এমনকি রাজনীতির ব্যতি রেখে আপনি অর্থনীতিতে নোবেল পেয়েছেন বলে বাংলাদেশের অর্থনীতিকে বদলে ফেলতে পারবেন, তাও কিন্তু না। কারণ এখন ইকোনমিক্স মানে হচ্ছে পলিটিক্যাল ইকোনমি। রাজনৈতিকভাবে অর্থনীতিকে বুঝতে যদি না পারেন, সেরকম করে যদি সেটাকে চেঞ্জ করতে না পারেন, তাহলে ওই চেঞ্জ টিকবে না। এবং এই জন্যেই তাকে সব কিছুর বিষয় সবাইকে মিলে করতে হবে, যেহেতু তার এক্সপিরিয়েন্সের অভাব। না হলে আসিফ নজরুল কীরকম করে ছাত্ররা যে আনসারদের উপরে হামলা করলো, এসে তাদেরকে সরিয়ে দিল, সেটার একটা বিরাট প্রশংসা করতে পারেন। হতে পারে সরকার এখন পর্যন্ত পুলিশকে সেরকম করে কাজে লাগাতে পারছে না, অতএব আনসারিদের ওই আন্দোলন দমন করবে কেমনে তাদের কাছে পথ ছিল না। কিন্তু আমার মনে হয়েছে শেষ পর্যন্ত যখন আর্মি আসতে পারলই, মেবি ছাত্রদের ওরকম করে ইনভলভ না করলেও পারতেন। এরপরে আর একটা এরকম কাণ্ড হলো কি, ছাত্ররা মিছিল করে সেটাই কেবল বন্ধ করবে। আপনারা তো বলছেন যে তাদের দাবিগুলো জেনুইন, বলছেন একটু সময় দেন, তারা বুঝতে চায়নি। তার মধ্যে প্রতি বিপ্লবের চক্র থাকতে পারে, সারা দেশ জুড়ে এখন পর্যন্ত প্রতি বিপ্লবের সব কিছুই আছে। আপনারা কিন্তু প্রথম দিনই বলেছেন না ঠিক আছে, ওরা পালন করুক দিবস, ওরা সংগঠন করুক, তারা কাজ করুক। আমরা যখন প্রধান উপদেষ্টার সঙ্গে কথা তখন জিজ্ঞেস করলাম আপনাদের পলিসিটা কী, এই পতিত স্বৈরাচারকে কীভাবে আপনারা ট্রিট করছেন, কোনো স্পষ্ট জবাব দিতে পারেননি। এখন পর্যন্ত এই দলকে কি করাবে, মামলা দিচ্ছেন, সেটা তো আসলে সংস্কার নয়। কেউ একজন বলেছেন, বিষয় এখন খেয়াল পড়ছে না, বোধহয় মঞ্জু বলেছেন, এগুলোকে তো সংস্কার বলবে না, অধিকারের দাবি, সেটা সংস্কার কেন? যারা চুরি করেছে, ডাকাতি করেছে, লুট করেছে তাদের বিচার করবেন, সেটা তো সংস্কার নয়। কিন্তু আওয়ামী লীগ দলটাকে আগে থেকেই যদি অ্যাটর্নি জেনারেল বলে দেন যে আমরা কাউকে ব্যান করতে চাইছি না, ভালো লাগে শুনতে, কিন্তু নাজি পার্টিতে ব্যান করা হয়েছিল। কোনো পার্টিকে ব্যান করা চলেই নেই, কথা আগে বলছেন কেন? ওই বিচারটা হোক, মুক্তভাবে হোক, কতখানি অপরাধ তারা করেছে। তারা এই অপরাধের মতো কাজ যদি আবারও করতে থাকে, আবারও যদি রাজনীতি করার অধিকার মিছিল করে আবার সেরকম ভাঙচুর করতে শুরু করে, কি করবেন? আমি আওয়ামী লীগের প্রতি কোনো বিদ্বেষ শিখে কথা বলছি না। তাছাড়া আপনারা জানেন হয়তো, আমি তো এক অর্থে আওয়ামী লীগেরই প্রোডাক্ট। আমি ছাত্রলীগ করতে করতে রাজনীতিতে এসেছি, তারপরে আওয়ামী লীগ করেছি, আওয়ামী লীগের দায়িত্বেও ছিলাম, খুব ভালো দায়িত্বে ছিলাম, তারপরে আওয়ামী লীগ করতে পারিনি, চলে এসেছি। এই কারণে আওয়ামী লীগের প্রতি কোনো দলীয় ব্যক্তিগত বিদ্বেষ নিয়ে কথা বলছি না। কিন্তু আমি এটা মনে করি আগে থেকেই এরকম করে একটা ডাইরেকশন দিয়ে দিলে, যেটা বিচারের মধ্যে করতে পারেন, সেটা সেই জায়গাতেই রেখে দেন। আপনাদের সবাইকে ধন্যবাদ, অনেকক্ষণ সময় নিয়েছি, ভালো থাকবেন।